সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে সোনিয়া হক আপনাদের সাথে আছে। দর্শক, আলোচনার বিষয় রেখেছি কেন সংঘাতের পথে বিশ্ব, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। তিনি আছেন আমার সাথে যুক্ত আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আজকে এই আলোচনাটা করতে চাই, কিছুটা হলেও করতে চাই, কারণ দেশের বাইরে বা বিদেশে যখন এই ধরনের সংঘাতের ঘটনাগুলো আমরা দেখি, পরবর্তীতে কোনো না কোনোভাবে দেশের মধ্যেও তার একটা প্রভাব আমরা দেখতে পাই। আমি আজকে আলোচনাটা শুরু করতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনাকে দিয়েই। সেটি হলো, একটু খবরটা পড়ি, বিভিন্ন পত্রিকাতে যে খবরগুলো এসেছে সেই খবরগুলো দিয়ে আমি শুরু করি। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত, সৌদি আরবে বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা। সেখানে বলা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার শক্তিশালী বিস্ফোরণ শোনার কথা জানিয়েছে এফপির প্রতিবেদকরা। এর আগে কাতার ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আঘাত হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধের ঘোষণা দেয়। আমরা আসলে তারপরেও বেশ কিছু সংঘাতের ঘটনা ঘটেছে, সেটি দেখতে পেয়েছি, হামলার ঘটনা ঘটেছে, সেগুলোর খবর আস্তে আস্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে। আলোচনার বিষয় সেটি হলো এই ধরনের যুদ্ধগুলো কিংবা এই ধরনের হতাহতের ঘটনা কিংবা হামলার ঘটনা যখন ঘটে, তখন তারপরে যেটা হয়, একটি দেশ একেবারে পুরোপুরি, কোনো একটি দেশ একেবারে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এই যে সংঘাতগুলো আমরা এর আগেও দেখেছি, বিভিন্ন দেশের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই যে নতুন করে এক ধরনের হামলা প্রতি হামলার ঘটনা ঘটছে, এটিরই বা মানে পরিসমাপ্তি কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয় আবু আলম মোহাম্মদ শহীদ খান? দেখেন, হামলা তো কেবল শুরু হলো, মানে যুদ্ধ শুরু হলো বলতে পারেন, এবং এটা একটা বড় ধরনের যুদ্ধ এরকম মনে হচ্ছে। কেননা হামলার যে বিবরণ এবং রিটালিয়েশন বলেন বা ইরান যে পাল্টা ব্যবস্থা নিল চারটা দেশের মধ্যে, ওটা আরব বিশ্বের দেশ, এরপরে তো ইসরায়েল আছে, আপনার আমেরিকান কিছু ঘাঁটি আছে, আমেরিকান নৌবহরগুলো আছে সমুদ্রে। সুতরাং এই এবং প্রেসিডেন্টের যে ভাষণ বা প্রেসিডেন্টের যে এক্স হ্যান্ডেলে যা যা উনি বলার চেষ্টা করছেন, তাতে দেখা গেল যে উনি কঠোর একটা মনোভাব ব্যক্ত করছেন এবং এরকমটা বলছেন যে ইরানের যে মিসাইল সক্ষমতা আছে এটাকে পুরোপুরি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত ওনারা থামবেন না, এবং তাদের নেভিটাকে, ইরানিয়ান নেভিকেও তারা একেবারে নিউট্রালাইজ করবেন, মানে ধ্বংস করে ফেলবেন। এরকমটা যেখানে হামলা করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ ইরানি টার্গেটগুলোতে হামলা করা হয়েছে। ইরানের যে সর্বোচ্চ নেতা খামেনির, ওনার যে কমপ্লেক্স, ওখানে হামলা হয়েছে। আপনি তাদের যে গোয়েন্দা দপ্তর, সেখানে হামলা হয়েছে। সেনাবাহিনীর কিছু জায়গায় সেনা সদরে হামলা হয়েছে। ইরানও তার পাল্টা কিছু ব্যবস্থা নেবে, এবং যে ব্যবস্থা নিচ্ছে সেটা হয়তো অল্প সামান্য ব্যবস্থা, হয়তো আরও বড় ব্যবস্থা আমরা দেখবো যে তারা নিতে যাচ্ছেন, যার ফলে একটা যুদ্ধ কিন্তু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। এর মধ্যে ওই যে আর চারটা দেশে, সৌদি আরব, বাহরাইন, কাতারে যে হামলা হলো, সেটাও এটার অংশ। সব মিলিয়ে একটা বিশ্বে একটা অস্থিরতা, এবং এই অস্থিরতার ফলাফলটা বাংলাদেশ হিসেবে আমরা কিভাবে পাবো? মানে এই মুহূর্তে আমাদের কোনো ফলাফল নেই, আমাদের বিমান বন্ধ হয়েছে, সেটা একটা ফলাফল। অনেক বিমানই বন্ধ হয়ে যাবে, যে এই যতদিন বন্ধ থাকবে কমার্শিয়াল অপারেশন হবে না, তার মানে তো এটা বড় ইকোনমিক লস। তেলের দাম বেড়ে যাবে, সেটা আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি। যখন তেলের দাম বাড়বে তখন জিনিসের দ্রব্যমূল্য বেড়ে যাবে, এবং এই ঘটনাটা যদি খুব তাড়াতাড়ি শেষ না হয়, তাহলে যত দীর্ঘায়িত হবে তত বাংলাদেশের জন্য এটা খারাপ খবর। মানে বাংলাদেশের নাগরিকদের জন্য, বিশেষ করে আমাদের দ্রব্যমূল্য, তেলের দাম, আমাদের যে নিজস্ব নিরাপত্তা, আমাদের শ্রমিকরা আছে মধ্যপ্রাচ্যে, ওখানে আমাদের শ্রমিকরা আছে, তাদের নিয়ে তো আমাদের অবশ্যই চিন্তা আছে। সেটা একটা চিন্তার বিষয়। এই যুদ্ধের মধ্যে তো তারাও শিকার হতে পারেন, যুদ্ধের ভিকটিম হতে পারেন। কিছু এখন তো বলা যাচ্ছে না কোথায় কখন কিভাবে হামলা হবে, হামলার পরিণতি কী হবে। যদিও বারবার সরকারগুলোর তরফ থেকে কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, বেল বাজছে, সাইরেন বাজছে, এবং তাদেরকে নিজেদের ঘরে থাকার জন্য বলা হয়েছে। আমেরিকানরা যেটা বলেছে যে পানি, খাদ্য, আপনার যে যোগাযোগ সামগ্রী আছে সব নিয়ে আপনার নিরাপদে থাকেন। এমনকি এরকম একটা বলা হয়েছে যে আপনাদের পরিচয় গোপন করতে হতে পারে। তা আমাদের শ্রমিকরা তো খোলা জায়গায় কাজ করেন, সেই সব জায়গায় আক্রমণের লক্ষ্যবস্তু নাও হতে পারে। বাট যারা শহরে থাকেন, মূলত এইসব যুদ্ধের শহরগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হয়, এবং বিমানের ঘাঁটি কিংবা আপনার সামরিক স্থাপনা, এগুলোতে সেখানে হয়তো আমাদের লোকজন একটু কম আছে, সেটা একদিক দিয়ে রক্ষা কবচ। বাট সাবধান থাকতে হবে। আমরা চাই যে আমাদের মানুষের সাবধান থাকুক, এবং আমাদের সরকার নিশ্চয়ই একটা
অ্যাডভাইজারি ইস্যু করবেন, করা উচিত। কখন করবেন আমি জানি না, বাট করেছেন কিনা এটাও জানি না, বাট করা উচিত আমাদের নাগরিকদের জন্য। মানে শুরু থেকেই আসলে সেই সচেতনতাটা তৈরি করতে বলছেন আপনি, একটা পরামর্শ আছে অবশ্যই। আমরা নিশ্চয়ই এরপরে আরো আলোচনায় ফিরে আসবো। এম এ আজিজ, আপনার কাছে ওই যুদ্ধ নিয়ে একটু জানতে চাই। এই যে মধ্যপ্রাচ্যে, যেটি আমরা শুনছিলাম জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছে, যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে হামলা প্রতি হামলা, এবং এই যে যুদ্ধ হামলা দিয়ে শুরু হচ্ছে এবং এটি একটা প্রকট যুদ্ধের রূপ নিতে পারে, সেক্ষেত্রে খুব বেশি অবশ্যম্ভাবী ছিল এই যুদ্ধটা বা এই হামলাটা, আপনার কি মনে হয় এম এ আজিজ? দেখেন, বিশ্ব কিন্তু আগে ছাত্র জীবনে দেখেছি দুইটা বলয়ে বিভক্ত ছিল। হ্যাঁ, এখন ধরেন সমাজতান্ত্রিক দেশ, ধনতান্ত্রিক দেশ। এখন আমেরিকা পরাশক্তি হিসাবে দেশে পৃথিবীতে অদ্বিতীয় চ্যালেঞ্জের বাইরে চলে গেছে। এছাড়া ট্রাম্প কথা ঘুরায়, কখন কি করবে কেউ তাকে প্রেডিক্ট করতে পারে না। কারণ ইরানের সাথেই প্রথমে বললো না আলোচনা করে সমাধান হবে। ইরান থেকে বলা হলো যে আমাদের পরমাণু শক্তির যে উন্নয়ন সেটা আমরা করব, সেই শর্তে আমরা আলোচনা করতে রাজি। কিন্তু যখন আবার প্রথমে আক্রমণ করার কথা বলা হয়েছিল, তখন কিন্তু বলেছিল মিডল ইস্টে যত আমেরিকান ঘাঁটি আছে সেখানে আমরা হামলা করব, আমরাও থাকতে দেব না। তো কিন্তু আপনি দেখেন ওআইসি সেখানে কথা বললো না, কারণ ইসলামিক দেশগুলোর তো ঘাঁটিগুলো মেইনলি ইসলামিক দেশগুলো, তারাও তাদের ইন্টারেস্ট হয়েছে। তো এই জন্যেই আমি বলবো যে এখন এই আমেরিকাকে চ্যালেঞ্জ যদি বিশ্ব একজোট হয়ে না করে, পরাশক্তিগুলো একজোট হয়ে না করে, তাহলে এটা থামানো খুব মুশকিল। এই জন্যই আমি বলছি যে শহীদ ভাই যেটা বললো এটা মাত্র শুরু, শেষ তো হয়নি। ওআইসির ভূমিকা কি এর আগের যুদ্ধগুলোতেও, মানে মুসলিম প্রধান যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানে যে আক্রমণ বা সেখান থেকে সেই যুদ্ধের যে পরিণতি, ওআইসির ভূমিকা কি বরাবরই এরকম ছিল না? বরাবরই এরকমই ডিপ অ্যান্ড ডাম। কারণ হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য, আপনি গুগলে সার্চ দেন 73টা সেক্ট আছে মুসলমান, 73 প্রকার মুসলমান আছে। তো সুতরাং তারা কোনো চিন্তা জগৎ থেকে এক হতে পারে না। তো যার ফলে বিশ্বে এই যে ধরেন সারা বিশ্বই তো প্রায় একমত ইসরায়েলের হামলা হয় প্যালেস্টাইনে, এটার পক্ষে। প্যালেস্টাইনে কি না নির্যাতন, আমেরিকা অন্ধের মতো হেল্প করে যাচ্ছে। হ্যাঁ, কেউ তো ওআইসি তো একটু রিয়াকশন দেখায় না। ওআইসি বরঞ্চ আমেরিকান ঘাঁটি বানাবে না, সেখানে তাদের আমেরিকাকে হেল্প করতেছে। সুতরাং এই জন্যে বলছি যে আমাদের মুসলিম বিশ্ব যদি এক হতে পারতো তাহলে কিন্তু এটা হতো না। মুসলিম বিশ্বের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা আছে। আপনি দেখেন সাদ্দাম হোসেনকে আমেরিকা মেরে ফেললো, নরিয়াকে তুলে নিয়ে মেরে ফেললো। আপনার এই যে সম্প্রতি ভেনেজুয়েলান প্রেসিডেন্ট এখনো ওই দেশে তুলে নিয়ে বিচার করতেছে, তাকে হয়তো ফাঁসি দিয়ে দিবে। তো এগুলোর সব তেলের জন্যে, সম্পদের জন্যে, লুট করার জন্যে। তো সুতরাং এটা যদি আপনার দেশগুলো অ্যাটলিস্ট আমি বলবো যে এখন তো মুসলমান দেশগুলোর ভিতরেই ধরেন আফগানিস্তান, আপনার পাকিস্তান একটা সাইড লাইনে যুদ্ধ চলছে। হ্যাঁ, আবার এদিকে আমেরিকা অলরেডি ইরানকে বোম করছে। আবার ইরান অলরেডি ইতিমধ্যে আগেই ঘোষণা করা ছিল ইসলামিক যতগুলো স্থাপনা আছে, আমেরিকান স্থাপনা, সেখানে বোমিং শুরু হয়েছে। এতে দেখা যাবে যে এক পক্ষে পরাশক্তি আর যা আছে এক পক্ষে চলে যাবে, আর এক পক্ষে চলে যায়, তখন তো আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো যাবে না, কারণ আমেরিকা এমন জায়গায় চলে গেছে, তৃতীয় বিশ্ব হয় কিনা সন্দেহ। কিন্তু আমার মনে হয় না যে ইরান খুব বেশি পিছিয়ে থাকবে। ইরানও কিন্তু পরাশক্তি, ইরানেরও কিন্তু সক্ষমতা আছে, অ্যাটমিক দেশ, সেও ছাড় দিয়ে নেলা না, সেও ঘোষণা করছে। তো এই যে ইসরায়েলে যে এর আগে যে ইসরায়েলে যে আপনার ড্রোন হামলা টামলা করলো, সেটা তো আমেরিকাকেই চ্যালেঞ্জ করা। এবারে তো আমার তো মনে হয় যে আমেরিকা, ট্রাম্প যদি আরো বাড়াবাড়ি করে, আমেরিকার যতগুলো আপনার সেনা পোস্ট আছে এগুলো সব ধ্বংস করে দিবে ইরান। সুতরাং এটা বিশ্ব তো একটা বিরাট রিস্কের ভিতরে পড়বেই। এখন আমাদের দেশ সরাসরি কোনো যুদ্ধে যাবে না, কারো পক্ষেও যাবে না। কিন্তু শহীদ ভাই যেটা বললো, ধরেন এমনি ধরেন রাশিয়ার সাথে আপনার ইউক্রেনের যুদ্ধ, এতে দেখেন না মার্কেট প্রাইস কত হয়ে গেছে, দাম তুলা ফুলা সব দাম বেড়ে গেছে না। এখন ধরেন এটা হবে, এই ধরেন যে দেশগুলোতে আপনার
আক্রমণ করেছে ইরান, ইতিমধ্যে তেলের দাম বেড়ে যাবে, বাজার দর বেড়ে যাবে, খাদ্য শস্য পণ্য গম টম এগুলো সব বেড়ে যাবে, আপনি তেল আনতে পারবেন না, এলএনজি আনতে পারবেন না, আমরা ওইভাবে সাফার করব। সুতরাং আমরা এই জন্য সারা বিশ্বে শান্তি চাই, কিন্তু শান্তি বিশেষ করে এই ট্রাম্প পাগলা পাগলি এর বোঝা যায় না। এই ধরনের কিছুদিন আগে ট্যাক্স বসায় দিল, আমাদের সরকার যায় ট্যাক্সের সাথে গোপন চুক্তি করে আসলো, আবার ওখানে আবার কোর্ট আছে, কোর্ট এটাকে 10% করে দিল, আবার ট্রাম্প আবার অন্য কায়দায় আবার 19% বাড়াই দিল। তো এখন বলেন তাকে কে সামাল দেবে? একমাত্র সামাল হলো বিশ্ব ঐক্যবদ্ধ হইতে হবে, তাকে চ্যালেঞ্জ করতে হবে, এছাড়া তো আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে হবে, আমেরিকাকে চ্যালেঞ্জ করতে হবে। আমি একটু চলে আসি আবু আলম মোহাম্মদ শহীদ খান, আবারও আপনার কাছে। আসলে কারণটা কি? এই সব বড় বড় যুদ্ধগুলোর নেপথ্যে তো বেশ কিছু কারণ আছে। রাশিয়া ইউক্রেনের কথা বলেছেন আজিজ ভাই, আমরা ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ, এত বছর ধরে এই এত বড় একটা যুদ্ধের কোনো সমাপ্তি আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। আমরা এই তার ধারাবাহিকতা চলেই যাচ্ছে কোনো না কোনোভাবে, এবং এই দেশটি আসলে কখনো উঠে দাঁড়াতে পারবে কিনা সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন আছে। ইরাকের যুদ্ধ দেখেছি আমরা, সবকিছু মিলে এই বড় বড় যুদ্ধগুলো আসলে থামানো যায় না কেন? নিশ্চয়ই এই যে শক্তিধর দেশটির কথা বললেন আজিজ ভাই, যার বিরুদ্ধে বিশ্বকে দাঁড়াতে বললেন, তাদের তো নিশ্চয়ই একটা ব্যক্তি স্বার্থ আছে বা ব্যক্তিগত স্বার্থ রয়েছে। স্বার্থ তো থাকবেই, স্বার্থ ছাড়া কি যুদ্ধ হবে? যুদ্ধর কারণ আপনি যখন দখল করতে চান, আপনি যখন কারো উপরে কিছু চাপিয়ে দিতে চান, তখনই তো আপনি যুদ্ধ তো একটা চাপানো জিনিস। যুদ্ধ তো আর এমনি এমনি হয় না, এবং চাপিয়ে দেওয়া হয় সাধারণত যখন আপনি খুব শক্তিশালী আর একটা দুর্বল দেশের বিরুদ্ধে যুদ্ধ করছেন। ইরানের কতটা সামর্থ্য আছে এটা এই কয়েকদিনের মধ্যে প্রমাণ হবে। আজিজ ভাই যেরকম মনে করেন ওরকম সামর্থ্য আছে বলে আমার মনে হয় না। সেটা একটা নোট রাখলাম আর কি, এটা নিয়ে এখনই আমরা আলোচনা করব না যে ইরান একেবারে খুব বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে আমেরিকাকে, এরকমটা আমি মনে করছি না। ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপ, ইরানের অভ্যন্তরীণ যে গণ আন্দোলন সেটাও তো অনেক বড় সহিংসতার সৃষ্টি করেছিল, এবং 6,500-এর মতো বেশি মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। এবং এই যুদ্ধের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প এবং সিআইএ কিন্তু একটা ডাক দিয়েছেন রেজিম চেঞ্জের। এই যে সারা বিশ্বে একটা রেজিম চেঞ্জের যে ন্যারেটিভ নাটক বা রেজিম চেঞ্জের যে ড্রামা অথবা রেজিম চেঞ্জের জন্য ডিপ স্টেট, এই জিনিসগুলো কিন্তু যুক্ত আছে। সবচেয়ে বড় ইস্যু হলো যে প্রশ্নটা আপনি করেছেন যে কেন হয় অস্ত্র বিক্রি, অস্ত্র ব্যবসা। এইসব অস্ত্রের তো একটা লাইফ টাইম আছে। আপনি যত দাম দিয়ে অস্ত্র কেনেন, শেলফ ভ্যালু আছে। যেমন প্রত্যেক জিনিসের আমরা আছে না, যে কোনো খাবারের একটা টাইম থাকে, এই দিনের আগ পর্যন্ত এটা বেস্ট বিফোর দিস ডেট, ভ্যালিডিটি আর কি। তো সেই অস্ত্রের ব্যাপারটা হলো যে আপনি যখন অস্ত্র ব্যবসা আপনার প্রধান ব্যবসা হয়, তাহলে আপনার যুদ্ধ না হলে অস্ত্র ব্যবসাটা আপনি কেমনে করবেন? তো এই যে দেশগুলো আছে এর মধ্যে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এখন অনেক কম, মানে পরে নামটা আসলো, মানে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, এদের কাছে অনেক অস্ত্র আছে এবং এরা বিক্রি করতে চায়। এবং আমেরিকানরা তো অনেক অস্ত্র বিক্রি করে, অনেকের কাছে বিক্রি করে, রাশিয়ানরাও বিক্রি করে। যার কারণে কিন্তু আজিজ ভাই যেটা বললেন যে সারা বিশ্ব কীরকম তাকিয়ে দেখে, মানে ইরানকে এখন বলা হবে যে তোমাদের এই অস্ত্রের ঘাটতি ছিল, এই জন্য তোমরা পারো নাই, এখন আমার কাছে S-400 নাও, তাহলে তুমি মিসাইল টিসাইল সব আটকাতে পারবা। তো এইভাবে আপনি ধরেন সারা বিশ্ব যদি আপনি পর্যালোচনা করেন, এটা অনেক আলোচনা হয়েছে, আমরাও আলোচনা করি এবং সারা বিশ্ব আলোচনা করে যে আপনার যে অস্ত্র খাতে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের যদি 10% 20% আপনি মানবিক খাতে ব্যবহার করেন, আমি বলছি খাদ্য, ঔষধ, চিকিৎসা, এইসব খাতে যদি ব্যবহার করেন, শিক্ষা, তাহলে কিন্তু পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। বাট আমরা তো সেটা চাই না, অস্ত্র ব্যবসায়ীরা সেটা চায় না। এই জন্য তো আমেরিকার অভ্যন্তরে আপনি দেখেন না অস্ত্র ব্যবসা, আপনি ইচ্ছা করলেই দোকানে যেতে পারবেন, আপনার ইচ্ছা মতো স্ট্যান্ড গান কিনতে পারবেন, এলএনজি কিনতে পারবেন, পিস্তল কিনতে পারবেন এবং কোনো লাইসেন্স লাগবে না। আপনি বাসায় সাজে রাখতে পারবেন, গুলিগুলাজ কিনতে পারবেন এবং তারপরে এটা নিয়ে একদিন রাস্তায় দাঁড়ায় ঠাড়া করে লোক মেরে ফেলবেন। অনেক আলোচনা হয়েছে, এটা বন্ধ করতে পারে না, এটাই একটা বড় চাপ, এটা একটা আছে। আর যেটা বললেন তেল সম্পদ, কেন এই যে তেল জিনিসটা যেটা লিকুইড গোল্ড, এই লিকুইড গোল্ড কিন্তু বাংলাদেশ পৃথিবীর যে এনার্জি সেক্টর আছে, এই এনার্জি সেক্টরের জন্য এই লিকুইড গোল্ডটা খুব গুরুত্বপূর্ণ। আমেরিকার কাছে যথেষ্ট পরিমাণ আছে এবং সে 100 বছর চলতে পারে, কিন্তু আমেরিকা তার তেলটা ব্যবহার করবে না, ওই অন্যদের তেলটা আগে ব্যবহার করে শেষ করি, আমারটা আমি পরে ব্যবহার করব। তো এইগুলোর আপনি অস্ত্র ব্যবসা,
তেল সম্পদ আহরণ করা অথবা তেল সম্পদের সুবিধাটা নেওয়া অথবা লুট করা, যেটা যে নামেই আপনি বলেন, বিভিন্ন নাম হতে পারে এটার, সেই সব কারণে এই যুদ্ধগুলো চলছে এবং যুদ্ধগুলো বন্ধ হচ্ছে না। এবং ইয়েস, আমি আজিজ ভাইয়ের সাথে একমত যে সারা বিশ্ববাসীকে, জনগণকে বিশেষ করে, সরকারগুলো কি করবে আমি জানি না, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণ যদি একসময় ঐক্যবদ্ধ হয় তাহলে হয়তো আমরা এই যুদ্ধের দামামাটা বন্ধ করতে পারবো। আজকে কিন্তু আপনার ওই যে জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের স্টেটমেন্ট আছে, তারা এই আক্রমণে অংশগ্রহণ করেনি, কিন্তু তারা কি করলো, তারা বললো, তারা একটা স্টেটমেন্ট ইস্যু করেছে যে ইরান যে ইসরায়েলের উপর আক্রমণ করছে এটার তারা নিন্দা করছে, আমেরিকা যে ইরানের উপর আক্রমণ করছে এটার ব্যাপারে তাদের কোনো কথা নেই। বাট এটা আসলে কেন ওআইসির ভূমিকার কথা বলছিলেন আজিজ ভাই, আপনার কি মনে হয়? ওআইসি একসময় খুব শক্তিশালী একটা ভূমিকা ছিল সেই আমলের কথা, যখন ওই যে বিশ্ব দুটো ভাগে বিভক্ত ছিল, একদিকে সমাজতান্ত্রিক, একদিকে আপনার পুঁজিতান্ত্রিক দেশগুলো, মাঝখান দিয়ে নেহেরু সাহেব এবং সুকর্ণ বা আমাদের যে ওনার নাম কি, টিটো, প্রেসিডেন্ট টিটো, এবং আরও নাসের, এরকম অনেক খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একসময় এই দেশগুলোতে তারা তাদেরকে জনগণ নির্বাচিত করেছিলেন এবং তারা একটা নন অ্যালাইন মুভমেন্ট করেছিল। হ্যাঁ, আমরা কারোর সাথে নাই, তুমি আমেরিকা, রাশিয়া, তোমরা যা যা করতেছো, শীতল যুদ্ধ তোমরা করো, আমরা কারোর সাথে নেই, আমরা একটা আলাদা জিনিস, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা বিশ্ব মানবতার মুক্তি চাই, আমরা গরিব মানুষের জীবনের উন্নয়ন চাই। তখন কিন্তু এই ওয়াইসিটা গড়ে ওঠে এবং ওয়াইসি তখন একটা তেল সম্পদের উপরে যে মানুষের হায়নার যে দৃষ্টি, যদি বলেন, যার যার কোনো নাম বলছি না কার হায়নার দৃষ্টি আছে, তাদের দৃষ্টি থেকে তেল সম্পদটাকে রক্ষা করে এটার চেষ্টাটা হয়েছিল। বাট এই যে আজিজ ভাই একটা কথা বলেছেন যে এই যে আমাদের যে মুসলিম উম্মা, কথিত মুসলিম উম্মা, তারা যে পরিমাণ ভাগে বিভক্ত এবং তাদের মধ্যে যে পরিমাণ বিবাদ, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে তারা ঐক্যবদ্ধ থাকতে পারে না। এই যে তাদের মধ্যেকার এই যে বিবাদ বা তাদের মধ্যে এই যে গ্রুপিংটা কিংবা তাদের এই যে নিজের স্বার্থটুকু বুঝে নিজের মতো করে থাকা, এটিকে আসলে অপরাপর যে মুসলিম কান্ট্রিগুলো আছে তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। অবশ্যই বিপদের মধ্যে ঠেলে দেয়। একটা তো হলো যে বিবাদ, তার চেয়ে বড় কথা কিন্তু গণতন্ত্রহীনতা। আপনি একসময় ধরেন 90 সালের দিকে আমরা বলতাম যে মক্কা থেকে ঢাকা পর্যন্ত কোনো মুসলমান দেশে গণতন্ত্র নাই, তখন জেনারেলের সাথে শাসন ছিল। আপনি চিন্তাটা করেন, মক্কা থেকে ঢাকা কোনো গণতন্ত্র নাই। তো এইসব দেশ যারা চালাচ্ছেন তারা কিভাবে চালাচ্ছেন, কেমন করে চালাচ্ছেন, এবং গণতন্ত্র যখন থাকে না, যখন জনগণের কথা বলার অধিকার থাকে না, এবং যখন গণতন্ত্র আসলে এমন একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, বাট এখন বিশ্বে একমাত্র ভালো ব্যবস্থা গণতন্ত্র, যেখানে মানুষ কথা বলতে পারবে এবং মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, এবং ওই নির্বাচন করা সম্ভব হলে তখন কিন্তু এই ঐক্যবদ্ধ করা। একটা বিরতি নেই মোহাম্মদ শহীদ খান, বিরতির পর এসে নিশ্চয়ই আরো আলোচনা করব। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন। পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আলোচনায় ফিরতে চাই। সংঘাতের পথে বিশ্ব, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, আলোচনাতে আসতে চাই। এবং এই যে বিভিন্ন জায়গায় সংঘাত কিংবা বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা, প্রতি হামলার ঘটনা, সেটি দেশের মধ্যে এক ধরনের প্রভাব ফেলতে পারে। আলোচকরা এর মধ্যে উল্লেখ করেছেন, আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং এম এ আজিজ আছেন আমার সাথে। আমি আলোচনায় এবার একটু দেশের ভেতরে বা দেশের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করতে চাই। যে সরকারটি এখন তার যাত্রা শুরু করেছে, তার বয়স সর্বোচ্চ 10 থেকে 12 দিন, 10 দিন। তো সেক্ষেত্রে সরকারের সমালোচনা করার সময় এসেছে কিনা আমি জানি না, বা আমি সেটি সমালোচনার ভেতরেও ফেলতে চাই না, কারণ সে বয়সটি সরকারকে এখন পর্যন্ত দেয়া হয়নি। তারপরও যদি এম এ আজিজ, আপনি কি মনে করেন, সবকিছু যেভাবে চেয়েছি আমরা, যেভাবে পরিবর্তনের প্রত্যাশা করেছি, দেশ কি সেভাবে চলছে কিনা? দেখেন, 180 দিনের একটা প্রোগ্রাম নির্বাচনে ইশতেহারের আলোকে তারা তৈরি করেছে এবং কাজও শুরু করে দিয়েছে, এটা ঠিক আছে। রাজনীতিটা কিন্তু একটা পিপলস পারসেপশনের উপরেও নির্ভর করে। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দিলেন, যে প্রসেসে সরাতে পারেন, সমস্যা নেই, তাকে বললেও তো সে রিজাইন করতো। এটা কিন্তু একটা ব্যাড মেসেজ গেছে। তার বিকল্প যে গভর্নর বানাইছেন, সে তো ব্যাংক ডিফল্টার ছিল, তারপরে সে ব্যবসায়ী। তো এগুলোতে তো আলোচনা হচ্ছে তো। তো এই জন্যে আমি বলছি যে এছাড়াও আরও কিছু আছে। ধরেন, কিছু লোক রিলিজ হয়ে যাচ্ছে জেলখানার থেকে, বলা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে একটা হবনম হয়ে গেছে, এরকম কিছু। আমার বক্তব্য হলো ভিন্ন, যে একটা গণতান্ত্রিক দেশে কোনো দল কোনো দলের নিষিদ্ধ চাইতে পারে না, আমি মনে করি। হ্যাঁ, আওয়ামী লীগের ধরেন অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছে,
কিন্তু তাতে তো এদেশে সাপোর্টার তো সবাই রয়েছে যারা এই লুটতরাজ সরকার করছে। তো করেনি। না, এই সরকার কি করেছে? এই না, সরকার করে তো নাই। করেনি। লুটতরাজ এখন তো সরকার আজ ক্ষমতায়, এখন দায় কিন্তু সরকারের ঘাড়ে পড়বে, যাই করুক। ধরেন আওয়ামী লীগের অফিসগুলো খুলে যাচ্ছে, তো এগুলো যে খুলে যাচ্ছে, তালা চাপে খুলে যাচ্ছে, আমরা তো সমালোচনা করছি। আপনার বুলডোজার দিয়ে 32 নম্বর ভেঙে দিছে। 32 নম্বর তো প্রাইভেট ছিল না, ওটা তো ট্রাস্ট ছিল। তারপর আওয়ামী লীগ অফিস প্রাইভেট প্রপার্টি, সেটা দখল করা হয়েছে, সাইনবোর্ড লাগাই দিছে না। তো এগুলো তো হয়েছে, মব সন্ত্রাস চলছে। অবশ্য বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই তারেক রহমান যখনই বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো অবনতি, এটা টয়লেট করা হবে না, এটা কিন্তু অনেকটা কমেছে। কিন্তু এবারে ধরেন ঢাকা বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে, জামাতের পক্ষ থেকেই বলা হয়েছে যে সরকারি মব। হ্যাঁ, তাহলে ওনারা কি আগে প্রাইভেট মব করছে নাকি? ওই যে তৌহিদি জনতা এগুলো যে করছে, প্রাইভেট মব নাকি সরকারি মব? কি ওই বাংলাদেশ ব্যাংকে আপনি জানেন না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবগুলোর ইয়ে আছে, অ্যাসোসিয়েশন আছে। এছাড়া মানে অসংখ্য অ্যাসোসিয়েশন আছে, তারা মিলে দীর্ঘদিন আন্দোলন করছিল। হ্যাঁ, এবং আন্দোলনের একটা পর্যায়ে আসে এই গভর্নরের রেজিগনেশন চাইছে, সে প্রেস কনফারেন্স করছিল গভর্নর। তারপরে যখন প্রেস কনফারেন্স করা শেষ হয়েছে তখন সে শুনতে পাইছে তার বিকল্প অলরেডি নিয়োগ হয়ে গেছে। আমার পথে এটা নিয়ে তো আলোচনা হয় যে এটা তো আপনার তাকে বললেই তো সে রিজাইন করতো। বাংলা একাডেমি এক ভদ্রলোককে আপনি সব কিছু ট্রেনিং দিলেন, সব কিছু করলেন, নামটা বললেন, ফট করে নাম কেটে দিলেন, কেন? এটা কেন? ইলেকটেড গভর্নমেন্ট, এটা হবে কেন? এগুলো তো ব্যাড মেসেজ দিচ্ছে যে আপনি মাইনরিটি বলে তাকে বাইর করে দিলেন, এরকম তো বলতেছে এখন। তো সে তো যোগ্য লোক, তাকে নামটা তুললেন কেন? আগে হিসাব করেন না কেন? কার চাপে করলেন? এটা তো, এগুলো তো হতে হয়। তারপরে ধরেন আপনি ফরেন মন্ত্রী বানাইলেন, তার তো আগে রিজিগনেশন চাইছিলেন, তারা কি কারণে বানাইলেন এ পর্যন্ত আমরা তো জানি না, খোলসা হইতে পারি নাই। এগুলো কিন্তু পিপলস পারসেপশন, প্রশ্ন তৈরি হচ্ছে। আমার কথা হলো রাজনীতির পথে হাঁটতে হলে এগুলো মনে করতে হবে। যে জিনিসটা সহজে সমাধান হয় সেই জিনিসটা, বিএনপির ভিতরে তো নেতা বা ফরেন মিনিস্টার হওয়ার লোকের অভাব নাই, আপনি তাকেই বা নিতে হবে কেন? নিশ্চয়ই কোনো কারণে নিয়েছেন, কারণটা তাহলে বলেন। আপনি তাকে তার পদত্যাগ চাইছিলেন কেন বলেন? এখন মানুষ বলে কি, তাহলে এই উপদেষ্টা পরিষদের একটা অংশ বিএনপিকে ক্ষমতা আনছে, বলে তো এখন কি করবেন? মুখ তো আটকাতে হবে। এই জন্য আমি বলছি পথ চলার সময় উনি কিন্তু বলছে সবার আগে বাংলাদেশ, ঠিক আছে। হ্যাঁ, এখন ধরেন ভারত এখন ভিসা টিসা সব বাংলাদেশের সাথে খুলতেছে, এটা ঠিক আছে। প্রতিবেশীর সাথে সম্পর্ক আমাদের ভালো রাখতে হবে। তো আমরা আমাদের যে দাবি আছে, ভারতের সাথে যে বৈষম্যগুলি আছে, সে আমরা দূর করার জন্য চেষ্টা করব, এটা ঠিক আছে, আমরা ছাড়বো না, আমাদের ইন্টারেস্ট রক্ষা করব। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এই সরকারের সাথে ভারতের যে বৈরিতা লাগাই দিয়ে গেছে, এটা তো তারপরে আমেরিকার সাথে অনেক গোপন চুক্তি করে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সব করে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার নামে কত কিছু নিছে, কত কিছু, উত্তরা দিয়ে বাড়ি যান, অর্ধেক জায়গা দখল করছে, সে টাকা আসলো কোত্থেকে? ওকে, আমরা 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 ওই বিষয়টা নিয়েও কথা বলবো। এম এ আজিজ, ফিরবো আপনার কাছে। আপনি এই পয়েন্টটিতে থাকবেন নিশ্চয়ই। আমরা বিরতির পরে এসে এই প্রসঙ্গে যাব আপনার কাছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, এই যে প্রথম থেকেই এক ধরনের প্রশ্নের অবতারণা হয় এবং পরবর্তীতে এক সময় গিয়ে সে প্রশ্নগুলো বড় বড় ভুল হয়ে যায়, সরকারের তো এখন থেকে সচেতন হওয়া উচিত কিনা যে এই প্রশ্নগুলোকে কতখানি প্রশমিত করা যায়? আপনি কি মনে করেন? না, অবশ্যই, এই জন্যই তো মিডিয়া আছে, এই জন্য আজিজ ভাইরা আছেন যে প্রশ্ন তুলবেন, এবং এই প্রশ্নগুলো সরকারের কানে পর্যন্ত পৌঁছতে হবে, এবং সেখানে তারা প্রশ্নগুলো পর্যালোচনা করবেন। যে কয়েকটি উদাহরণ উনি দিলেন, অবশ্যই কয়েকটি উদাহরণ, 2-3টা, বাট ধরেন বরিশালে একটা মব হয়েছিল কোর্টে, তো আমরা কি দেখলাম? বরিশালে যিনি মব করেছিলেন, মবের নেতৃত্ব দিলেন, উনি বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এবং উনি সরকারি দলের লোক। তো তাকে তো গ্রেপ্তার করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। তো তার মানে সেখানে কিন্তু মবকে ঠিকমতো কন্ট্রোল করা হয়েছে। আপনি যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংকে একটা মবের মতো হয়েছিল, নিশ্চয়ই ভিডিও ফুটেজ আছে, এটারও ব্যবস্থা নেওয়া হবে, হতে পারে। পদ্ধতি হিসাবে আপনি প্রশ্ন তুলতে পারেন যে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর আছেন, উনি তো একজন নামজাদা লোক এবং
সম্মানিত লোক। তো তাকে যদি আপনি সরাতে চান নিশ্চয়ই আলাপ আলোচনা করে তাকে সুযোগ দেওয়া যেতে পারতো যে হ্যাঁ আপনি, আমরা তো আমাদের চিন্তা আছে, আমাদেরও তো একটা ফিসকাল পলিসি আছে, আমাদেরও তো অর্থনীতি নিয়ে অনেক চিন্তা আছে, আপনি তো অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করছেন এবং আজিজ ভাই তো বিরতির পর বলবেন যে অন্তর্বর্তী সরকারের সময় কি কি ঘটনা দুর্ঘটনা অন্যায় অত্যাচার নির্যাতন দুর্নীতি হয়েছে এটা তো নিশ্চয়ই বলবেন। তো এই সব কারণে আমরা হয়তো তাকে সরকার মনে করতে পারে যে উনি চলে গেলে ভালো। তো কিন্তু যে পদ্ধতিতে নেওয়া হয়েছে সেই পদ্ধতিতে হয়তো অনেকের পছন্দ হয়নি এবং অনেক সমালোচনা হয়েছে এবং বিশেষ করে সমালোচনা হচ্ছে জামাত এবং এনসিপির তরফ থেকে। সেটার ব্যাপারে আমি ওনার মতামত জানতে চাইবো। মানে জনগণের সমালোচনা যত না বেশি, তার চেয়ে বেশি সমালোচনা যারা এখন বিরোধী দলের ভূমিকা নেবেন সংসদে, আদৌ নেবেন কিনা এখন আমরা জানি না, তাদের পক্ষ থেকে কিন্তু বেশি সমালোচনা। তো এখন ধরেন যে ওই একটা দেখছিলাম আমাদের সোশ্যাল নেটওয়ার্ক তো এখন খুব শক্তিশালী, তো সেখানে একজন খুব ভালো একটা পোস্টিং দিয়েছে, মানে ভালো যে আমরা আলোচনা করতে পারি পোস্টিংটা নিয়ে, কয়েকজনের নাম দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিনিউ আছেন। বলছে যে এই নিরপেক্ষ যে রং, এই নিরপেক্ষ রংটা জামাতে ইসলামের খুব পছন্দ, কারণ এনারা জামাতের রাজনীতির সমর্থন করে। তো এইসব বিষয়গুলো তো আসতে পারে, আলোচনা হবে যে নৈতিকভাবে কতটা কারেক্ট কাজ আমরা করছি, সেগুলো আলোচনা হবে। তো আমি মনে করি যে 6 মাসের জন্য তারা যে প্রোগ্রাম দিয়েছেন, আমরা প্রোগ্রামটা দেখি, সংসদ বসুক, এখনো তো সংসদ বসে নেই, সংসদ বসুক, সংসদে আমরা দেখি সংসদ কিভাবে আলাপ আলোচনা হয় এবং তারপরে সংসদটা কিভাবে সামনের দিকে এগিয়ে যায়। এরপরে কিন্তু আমরা নিশ্চয়ই সরকারের তো এই যে এই আপনার যে মিডিয়া আছে, আমাদের যে গণমাধ্যম আছে, জনগণের কথাটা তো গণমাধ্যমে উঠে আসবে। আর সরকারের যে তথ্যমন্ত্রী আছেন উনি কিন্তু গণমাধ্যমের ব্যাপারে বারবার বলেছেন যে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। এই কথাটা আমরা ডক্টর ইউনূসের কাছেও শুনেছিলাম, উনি বলেছিলেন যে আপনার মন খুলে কথা বলেন। আপনি তো এখানে বসে আছেন, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি মন খুলে বলতে পেরেছেন কি, উত্তরটা হবে না। আমি আপনার উত্তরটা নিব না, আমি উত্তরটা জানি যে কোনো মিডিয়াতে কেউ মন খুলে কথা বলেন। মিডিয়াতে কথা বলার জন্য অনেক সাংবাদিককে জেলখানায় যেতে হয়েছে, অনেকের উপর নির্যাতন নেমে আসছে। সুতরাং আমরা দেখি যে কতটা সরকার যা যা বলছেন, সরকার যে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, সরকার যে সমস্ত বিষয়ে একমত হয়েছিলেন, মানে বিএনপি দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে যে সংস্কারের ব্যাপারে যেগুলোতে একমত হয়েছে, নিশ্চয়ই সেগুলো তারা এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু যেগুলোতে একমত হন নাই সেগুলো গায়ের জোরে তাদেরকে চাপিয়ে দেওয়া হবে এবং আমরাও সবাই মিলে বলবো যে না এটাই করতে হবে, এইটার মধ্যে কিন্তু আমি ব্যক্তিগতভাবে নাই এবং জনগণ কিন্তু এটার মধ্যে নাই। কারণ জনগণ যে ভোট দিয়েছে, এখন হা না ভোটের কথা আলোচনা করলে এটা অনেক আলোচনা। এই যে আমাদের যে রাষ্ট্রপতিকে দিয়ে যে ফরমান জারি করা হয়েছিল, এই ফরমানই তো অবৈধ, এটা সংবিধানের সাথে যায় না। এবং আপনি যদি হা না ভোটের ক্যালকুলেশন করেন, ব্যাক ক্যালকুলেশন করেন, আপনি মাত্র 4 কোটি ভোট পড়েছে হাঁয়ের পক্ষে, আর ভোটার হলো 12 কোটি, তাহলে আর বাড়িয়ে 8 কোটি ভোটের খবর কি? তো আপনি তো ওইভাবে হিসাব করতে হবে। এবং এই প্রথম বাংলাদেশে একটা হানা ভোটে, মানে আপনি যেই হিসাব দিয়েছেন তাতেই 2 কোটির বেশি লোক ভোট না ভোট দিয়েছে এবং কত 72 লক্ষের কাছাকাছি ভোট নষ্ট হয়েছে। মানে নষ্ট ভোটগুলো কেন নষ্ট হয়েছে এটাও কিন্তু জানা দরকার। সুতরাং আপনি এই পুরো জিনিসটা দিয়ে ওই একটা ভোটের কারণে আপনি এখন বলে দিবেন যে এটা এখন সংসদ হবে না, এটা এখন সংবিধান সংস্কার সভা হবে, এইসব কিন্তু আমরা বিরতির পরে এসে এই পয়েন্টটাও থাকলো, আসলে এখন সংসদের ভবিষ্যৎ কি সেই বিষয়টি নিয়েও তো কথা বলতে হবে। দর্শক, ফিরছি আরেকটা বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই এম এ আজিজ, আপনার কাছে শুরুতে আসতে চাই এবং খুব সংক্ষেপেই এই অংশে আমরা একটু জানতে চাই যে প্রশ্ন করাই সাংবাদিকের কাজ এবং আমরা প্রশ্নই করি। বেশ কিছু প্রশ্ন আপনি তুলেছেন, নিশ্চয়ই এই প্রশ্নগুলো আস্তে আস্তে সেই উত্তরগুলো আমরা পাওয়ার চেষ্টা করব। কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকে গেছে গত 1.5 বছরে, কিংবা সেই প্রশ্নগুলো জমে আছে, সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে আমরা পাবো? যেমন বিভিন্ন সময় আমরা উপদেষ্টাদের আর্থিক অনিয়ম নিয়ে নানা রকমের অভিযোগের কথা শুনছি, আবার সংসদ নিয়েও এক ধরনের বিভিন্ন ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনার কাছে জানতে চাই এবং এই প্রশ্নটি আমি মোহাম্মদ শহীদ খানকেও করব, আপনি যদি বলতেন। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূস বলেছেন যে আপনারা খোলা মনে সমালোচনা করেন, কিন্তু ওই সময়ে এমন একটা অবস্থা ছিল যে জেলে ঢোকে সে আর বেরোয় না। আপনি চিন্তা করেন 200-র উপরে সাংবাদিক জেলখানায় আছে, এখন আলমগীরও আছে, টকশো করতে কথা বলছে, শহীদ ভাই জেলে ছিল, এখন বাড়িছে এসে কথা বলছে। তো আপনি চিন্তা করেন যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না, পোলাপান, হেরা এসে প্রেস ক্লাবে বসিয়া একটা তালিকা দিছে, কয়েরা ফেসিবাদের দোষর, মেম্বারশিপ চলে গেছে। হ্যাঁ, এরপরে ধরেন 200-র উপরে সাংবাদিক জেলখানে আছে।
মার্ডার কেসও দেওয়া আছে। আমার কোনো সাংবাদিক ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে না। যাদের অপরাধ আছে তাদের বিচার করেন, কিন্তু সবগুলো ধরে নিচ্ছে, একটাও জেল থেকে বেরোয় না, এখনো বেরোয় নেই, এখনো বেরোয় নাই। আপনি চিন্তা করেন কেন হবে না বলেন? আবার দেখেন পৃথিবীর ভিতরে বিরল, আপনার সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে, সব সাংবাদিকের। এখন আবার একটা একটা করে হচ্ছে। আমি ঘোষণা দিছি যে ওই সরকার থাকতে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার থাকা পর্যন্ত আমি কোনো অ্যাক্রেডিটেশন কার্ড আর নেব না, এবং নেও নাই। আপনারটা বাতিল ছিল? হ্যাঁ, বাদ, সব ঢালাও, সব বাদ দিছিল তো। আমি নেই, এখন নেব না কেন? এটা আমার রাইট, নেব না কেন? তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো অনেক আলোচনা করি, প্রমাণ দেন। বাংলাদেশ এমন, আপনি চাঁদা দিবেন আমারে, আপনি কইবেন না, আমি চাঁদা নেব, আমি কব না। তো ঘুষ যারা খাইছে, ঘুষখোর কি বলে যে আমি ঘুষ দিছি ওরে? হ্যাঁ, আর যে ঘুষ দেয় সেও তো বলে না। তো এখন তো দুদকে এমনি আপত্তি উঠতেছে, যতগুলো উপদেষ্টা, সবগুলো উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ পড়তেছে। এখন বিচার করুক এই সরকার, বিচার করতে হবে তো, কারণ আমরা তো নিগৃহীত হয়েছি না, আমরা টেনশনে থাকছি না, আমাদের ডায়াবেটিস বাড়ছে না, আমরা টেনশনে থাকছি। তো বলা হয়েছে, আমাকে একদিন পেট সেক্রেটারি, সে তো গুহার ভিতরে ছিল, সাংবাদিক খারাপ ছিল না, কিন্তু তার তো কেউ দেখে না, কেউ। এম এ আজিজ, আজকের মতো আপনার সাথে আমার আলোচনা শেষ করতে হচ্ছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে ওই প্রশ্নটি দুদক এখন বিচার করবে, এটি আহ্বান জানিয়েছেন এম এ আজিজ। আপনি কি মনে করেন? না, দুদক তো বিচার করে না, দুদক তদন্ত করবে, এবং স্বাভাবিকভাবেই তাদের কাছে যে সমস্ত কমপ্লেইন যাবে সেগুলো তারা তদন্ত করবে। এবং তদন্ত, বিচার, এইসবের ব্যাপারে আমার একটা বটম লাইন হলো যে আপনি আইন সঙ্গতভাবে করেন, ন্যায্য বিচার করেন। যেমন ধরেন যে আজিজ ভাই যে বললো যে সাংবাদিক বা রাজনীতিবিদ যার নামে একটা মামলা দিয়েছেন, সেই মামলার কোনো হদিশ নেই, মানে রংপুরের লোক মামলা দিয়েছেন মিরপুরে একটা হত্যাকাণ্ডের, চিটাগাংয়ের হত্যাকাণ্ডের মামলা, ঢালাও মামলা, তো এবং এদের কারো জামিন শুনানি হয় না। এই যে জামিন শুনানি হয় না, আমাদের একজন আইন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল সাহেব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আইন বিভাগের শিক্ষক, তো তিনি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন একজন মেজর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, এবং তার একজন স্বরাষ্ট্র উপদেষ্টার পরে আরেকজন বিশেষ সহকারী ছিলেন। তো এই যে এরা যে ছিলেন এবং এদের সামনে যে এই ঘটনাগুলো ঘটছে, তো এই ঘটনার তো কোনো প্রতিকার হয়নি। আপনার জামিন শুনানি কেন হবে না এবং জামিন পাবে না কেন? তারপরে মামলা তদন্ত করেন, তদন্ত করে শেষ করেন। এখন একজনের বিরুদ্ধে আপনি একটা মামলা দিলে কি হয়? যে মামলায় পরে আজিজ ভাই একসময় জেলখানায় ছিলেন, আমি জেলখানায় নিয়ে গেছে আমাকে, তো মামলা যে পরে তার কি অবস্থা হয় এটা তো মানে বিবেচনা করতে হবে। তার যে মানসিক অবস্থা, ডায়াবেটিস বেড়ে গেছে বলতেছেন না যেই, তো এই যে তার অসুখ বিসুখ, তার আত্মীয় স্বজন, সমাজ, এই সব মিলে, এবং তার যে হাজিরা, মানে অন্যায় একটা মামলায় আপনি তাকে দিনের পর দিন আটক রাখবেন, শুনানি হবে না, এটা তো হয় না। সুতরাং আমরা প্রত্যাশা করব, আমি প্রত্যাশা করব, জনগণ প্রত্যাশা করে যে এই সমস্ত বিষয়ে একটা আইনানুগ সমাধান হবে, ন্যায় বিচার হবে, ন্যায় বিচার নিশ্চিত করা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং আইনানুগ সমাধান, এবং দুদকের যে তদন্তের বিষয়টি আছে সেটিও নিশ্চয়ই আমরা দেখব। অসংখ্য ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান, এম এ আজিজ, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে হচ্ছে, সময় একেবারে শেষ হয়ে গেছে। দর্শক, এই ছিল আজকের দেশ সাম্প্রতিকের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরও। শুভরাত্রি।